নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে আজকের আলোচক বিশিষ্ট ভাষা এবং সাহিত্যতাত্ত্বিক গবেষক, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্য মহোদয় এবং এই ফেসবুক লাইভ পেজে অংশগ্রহণকারী সুধী দর্শক মণ্ডলীকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ৪৪তম আলোচনা সভা। আজকের আলোচনার বিষয় সময় পথিক বিদ্যাসাগর। আলোচনা করবেন অধ্যাপক তপোধীর ভট্টাচার্য মহোদয়। বরাক, শিলচর এই নামগুলো শুনলেই আমাদের একটা অন্যরকম অনুভূতি কাজ করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যেমন আমার ভাইয়ের রক্তে রাঙানোর দিন, তেমনি আমার বোনের রক্তে রাঙানো 19শে মে। প্রত্যেক বছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনগুলিকে আমরা পালন করে থাকি, এবারেও করেছি। সেই বরাকের, সেই শিলচরের মাটির মানুষ আজকে আমাদের আলোচনা সভার আলোচক, যিনি আজও সেখানে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির জন্য সংগ্রাম করে যাচ্ছেন সবাইকে সঙ্গে নিয়ে। ফলে স্বাভাবিকভাবেই আজকে একটা অন্য অনুভূতি কাজ করেছে আমাদের মনে। আজকের আলোচক সম্পর্কে আলাদা করে কিছু বলা বাহুল্য। অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্য শিক্ষা, ভাষা, সাহিত্য, সংস্কৃতির জগতে এক উল্লেখযোগ্য নাম। বিশেষ করে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার এক অতন্দ্র প্রহরী। এবং আজকের আসামে এনআরসির নামে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তার বিরুদ্ধে মানবাধিকার রক্ষার আন্দোলনে তার এক বলিষ্ঠ ভূমিকা আমরা লক্ষ্য করি। শিক্ষকতার জগতে কাছাড়, গুয়াহাটি ইত্যাদি নানা কলেজে অধ্যাপনা করার সাথে সাথে দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং পরে আসাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন উপাচার্য হিসাবে এক উজ্জ্বল অধ্যায় তিনি সমাপ্ত করেছেন। প্রাবন্ধিক, কবি, সাহিত্যিক, সাহিত্য সমালোচক, সুবক্তা অধ্যাপক ভট্টাচার্য তার ভাবনা, চিন্তা, তার সৃষ্টি দিয়ে আমাদের সমাজকে নিরন্তর সম্পদশালী করে যাচ্ছেন। জীবনে নানা পুরস্কার তিনি অর্জন করেছেন, বিশ্ব সাহিত্যের জগতেও তাঁর অবাধ যাতায়াত। তাকে আজ আমরা আলোচক হিসেবে পেয়ে খুবই আনন্দিত অনুভব করছি। বলা যায় অনুরোধ করা মাত্রই তিনি আলোচনা করতে সাগ্রহে সম্মতি জানিয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে আমরা স্বাগত জানাই। এবং তার কাছে আজ আমরা আলোচনা শুনবো, প্রশ্ন থাকলে প্রশ্ন করব। খুব বেশি কথা না বলে আমরা ডক্টর তপোধীর ভট্টাচার্য মহোদয়ের কাছে চলে যাব। তিনি তার বিষয় সময় পথিক বিদ্যাসাগর শীর্ষক আলোচনা শুরু করবেন। আমরা ডক্টর ভট্টাচার্যের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ বিকাশ, এবং যারা শুনছেন আজকের আলোচনা তাদের সবাইকে ধন্যবাদ। তারা কিছু সময় এই আলোচনা শোনার জন্যে তারা ব্যয় করবেন। এই জন্যে দেখুন, গত বছর যখনই অতিমারিতে সন্ত্রস্ত হওয়ার পালা শুরু হলো আমাদের, যার ভেতর দিয়ে আমরা এখনো যাচ্ছি, গত বছর পৃথিবীর 122টি দেশে ছড়িয়ে পড়েছিল এই ভয়ঙ্কর ব্যাধি। তার মধ্যেই আমরা গত বছর অর্থাৎ 2020 সালে তার 200 বর্ষ পূর্তি উপলক্ষে কিছু কার্যক্রম নিয়েছি, বহু জায়গায় নেওয়া হয়েছে। এবং এ ধরনের একটা কার্যক্রম বীরভূম থেকে নেওয়া হয়েছে বলে আমি বিকাশকে এবং বিকাশের সঙ্গে যারা আছেন সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। তারা সত্যিকারের একটি উপযুক্ত কাজ তারা করেছেন, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বাঙালি জাতির শিক্ষক। আমরা জানি ভারতবর্ষে একটা শিক্ষক দিবস আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আমি সেটাকে গতবারও বেশ কয়েক জায়গায় আমি বলেছি, গত বছর
যখন এই আলোচনায় অংশ নিয়েছি নানা জায়গায়, যে সেটা হতে পারে রাষ্ট্রীয় শিক্ষক দিবস, কিন্তু আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা বাঙালি জাতির অংশ, আমাদের পক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যাকে আমাদের চিরস্মরণীয় জাতীয় শিক্ষক হিসেবে আমরা আভূমিতল প্রণাম জানাতে পারি। এবছর তার কালচক্র আবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে আরো 1 বছর পেরিয়ে যাচ্ছে, 201 বছরে পা দিচ্ছেন তিনি। কেউ কেউ থাকেন এই পৃথিবীতে, সময় যাদের পরাস্ত করতে পারে না, জীর্ণ করতে পারে না মৃত্যুও, তারা তাদের দেহাবসানের পরেও দীর্ঘতর পদক্ষেপে হেঁটে যাচ্ছেন, হেঁটে যান। আজ থেকে 130 বছর আগে 1891 সালের 29শে জুলাই, এইরকমই একটা জুলাই মাস, যখন বিদ্যাসাগরের কায়িক অবসান হয়েছিল, কিভাবে বিবেচনা করব আজ তাকে? দেখুন, যখন কোনো বিখ্যাত মহাজনকে আমরা স্মরণ করি, আমরা মূলত বোঝার চেষ্টা করি যে তার কাছে আমরা কি পেয়েছি, আমরা কি পেতে পারি। বিদ্যাসাগরও তার ব্যতিক্রম নন। বাংলা এবং বাঙালির জীবনে যিনি আক্ষরিক অর্থেই এক নবযুগের সূত্রপাত করেছিলেন, বাঙালি চৈতন্যের প্রাথমিক উদ্বোধক যারা, আমি ভারতীয় চৈতন্য বললাম না, কিন্তু লক্ষ্য করবেন বাঙালি চৈতন্যের প্রাথমিক উদ্বোধক যারা, তাদেরও মধ্যে শিরভূষণ তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন আমরা সবাই জানি। কি বলেছেন আচার্য শিবনাথ শাস্ত্রী কিংবা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সেসবও আমাদের অবিদিত নয়। আজ আমরা ভাবছি তাকে তো নানাভাবে বিশ্লেষণ করা যায়, নানাভাবে তাকে দেখতে পারি আমরা। আসল কথা হচ্ছে দেখার চোখটা স্থির করে নেওয়া ভালো, কারণ সত্য তাই যা আমরা আমাদের ইতিহাস নিয়ন্ত্রিত, ইতিহাস নির্ধারিত অবস্থানে থেকে তারপর আমরা পর্যালোচনা করি। সময় পথিক তিনি, কেননা সময়ের যে প্রকৃত কণ্ঠস্বর, যা প্রতীয়মান, যা আপাত, আমি সেটা বলছি, যা তার সময়ের প্রকৃত কণ্ঠস্বর ছিল, সেই কণ্ঠস্বর তারই কল্যাণে ব্যক্ত হয়েছিল জীবনের, সমাজের বহু ক্ষেত্রে। কিন্তু এটাই কি শেষ কথা? তখন হয়েছিল ইতিহাসের একটা বিশেষ পর্যায়ে, তিনি তো আর এই ইতিহাসে নন, নেই এখন আর। তার মানে কি সব শেষ হয়ে গেল? এইভাবে বিচার চলে না। আমরা আজকে বাঙালি জাতি হিসেবে, বাঙালির সমাজে আমরা নানা ধরনের উত্থান পতনের, আত্মবিস্মরণ শব্দটাই বলা ভালো, আত্মবিস্মরণের মধ্য দিয়ে যে জায়গায় গিয়েছি, তাতেই 2021 সালকে আমাদের সমগ্র বাঙালি সমাজের জন্য, বাঙালি জাতির জন্য একটা দুরন্ত পরীক্ষার সময় বলেই মনে হয়। তা আমাদের এই দুরন্ত পরীক্ষার সময়ে যে মানুষটি 201 বছর আগে জন্মেছিলেন, তাকে কতটা প্রাসঙ্গিক ভাববো এবং কেন ভাববো?
এই প্রশ্ন তো এড়ানো যায় না। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথের সেই আক্ষেপ, 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ বালি করে মানুষ করণী। এবং তারই আরেকটি কথা আমরা সবাই জানি বিদ্যাসাগর প্রসঙ্গে, যে বিধাতা পুরুষ কিভাবে বালি গড়তে গড়তে একজন খাঁটি মানুষ তৈরি করে ফেললেন, এটা ভাবলে অবাক হতে হয়। কথাটার মধ্যে শ্লেষ আছে, সন্দেহ নেই, কিন্তু সেই শ্লেষ আমাদের প্রাপ্য। আজকে চারদিকে তাকিয়ে দেখুন, যদি আপনার বিশ্লেষণী মন অক্ষুণ্ণ থাকে, নিশ্চয়ই আছে, সেই জন্যই তো আপনারা বিদ্যাসাগর চর্চায় আজকে সবাই যোগ দিয়েছেন। তো আমরা দেখতে পাই যে আজকে মিথ্যা বিভ্রান্তি আমাদের বালি জাতিকে ধ্বংস করে ফেলেছে। প্রকৃতপক্ষে আমরা এক মহাবিনাশের গধূলি পর্বে এসে পড়েছি। কেন বলছি এই কথাটা? বিদ্যাসাগরের সময়ে, আমি জানি এটা যদি ঘন্টার পর ঘন্টা ধরেও বলি তাহলেও ফুরোনো যাবে না। বিদ্যাসাগর হচ্ছেন আমাদের অক্ষয় তুনীর। সেই জন্য আমরা এখন দেখতে পাই, ওই যে বললাম মিথ্যা, তো কথাটাকে এইখানে থামিয়ে দিয়ে ইদানিং প্রচলিত আরেকটি কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি। যারা আধুনিকোত্তর সমাজের কথা ভাবেন তত্ত্বগত ভাবে, অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে পোস্ট মডার্ন বলি, তারা প্রায়ই বলতে পছন্দ করেন যে এটা তো পোস্ট ট্রুথের সময়, অর্থাৎ সত্য তো আর নেই, সত্য তো কবেই মারা গেছে। গত শতকের মানে 20 শতকের 80-র দশকের 4 বছর যখন সমাপ্ত হয়েছে 1984 সাল, সেই সময়ে ফ্রান্সিস ফুকুয়ামা বলে একজন অতি আলোচিত এক তাত্ত্বিক, তিনি বলেছিলেন যে এখন সত্য আর কোথাও অবশিষ্ট নেই, ট্রুথ যাকে বলি কোথাও নেই। আর যেহেতু ট্রুথ নেই, সেই জন্যে শাশ্বত বলেও আর কিছু নেই, সৌন্দর্য বলেও কিছু নেই, প্রগতি বলেও কিছু নেই। এবং সেই সঙ্গে চালু হলো ওই কথাটা, যারা সাহিত্যের তত্ত্ব নিয়ে ভাবনা চিন্তা করেন তারা জানেন, এমনকি যারা সমাজতত্ত্ব বা ইতিহাস নিয়ে ভাবেন তারাও জানেন, যে এখন হচ্ছে ওই পোস্ট ট্রুথের কাল। সত্য শেষ, এবার সত্য পরবর্তী সময়। আমি সেটাকে বাংলায় উত্তর সত্য, উত্তর হাইফেন সত্য বলা পছন্দ করি। আর সেই সঙ্গে আরো একটা কথা শোনা যায় আজকাল, যে সত্য যেহেতু নেই, সেই সঙ্গে পোস্ট ট্রুথের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও আমরা দেখতে পাই আমরা, সেটা হচ্ছে সত্যকে অস্বীকার করার, সত্যকে অস্বীকার করার জন্যই পোস্ট ট্রুথ। কিন্তু সেই সঙ্গে আরো কিছু কথা আছে, আমি তাত্ত্বিক আলোচনা করব না আজকে, সেটা জরুরি নয়, কিন্তু আমি এই কথাটা না বলে পারছি না। আমরা দেখতে পাই সত্যভ্রমেরও একটা সময়। সত্যভ্রম বলতে যে সত্যটা নিজেই বিভ্রান্তি এনে দেয়, একটা ভ্রম এনে দেয়। ট্রুথ অ্যাজ ইলিউশন ইংরেজি করে যদি বলি, এইরকম একটা সময়। কেন বলছি কথাটা? চারদিকে তাকিয়ে দেখুন, আজকে জানি এই ফেসবুক আছে বলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, অন্তর্জাল আছে বলে। এটা নিশ্চয়ই প্রযুক্তির একটা ভালো দিক, নিঃসন্দেহে। আমরা পরস্পরের সঙ্গে সংযোগ
স্থাপন করতে পারছি। কিন্তু এটা কি আমরা লক্ষ্য করে থাকি যে এটা যতটা আমাদের মধ্যে সংযোগ তৈরি করছে, ততটা মাত্রায় আমাদের এক ভয়াবহ বিয়োগ পর্বের মধ্যে এনে দিয়েছে? কি থেকে বিয়োগ? সত্য থেকে আমাদের বিচ্ছেদ, সৌন্দর্য থেকে আমাদের বিচ্ছেদ, মূল্যবোধ থেকে আমাদের বিচ্ছেদ, এবং আরো অনেক কিছু, এমনকি ইতিহাস থেকেও বিচ্ছেদ, জীবনের তাৎপর্য, সিগনিফিকেন্স, মিনিং, সেটা থেকেও বিচ্ছেদ। এই যে পর্যায়ে, তার মধ্যে সত্যটাই ভ্রমে রূপান্তরিত। এইরকম সময়ে দাঁড়িয়ে যে বাঙালি এক রেনেসাঁসের বাঙালি ছিল, নবজাগরণের বাঙালি ছিল, আর আমরা বিদ্যাসাগরকে, সময় পথিক বিদ্যাসাগরকে নবযুগের মানুষ বলে চিহ্নিত করেছিলাম, রেনেসাঁসের মানুষ বলে চিহ্নিত করেছিলাম, তার কিছুটা পূর্বজ সবাই জানেন, রামমোহন রায় ছাড়া এই গৌরব আর কারো প্রাপ্য নয় বিদ্যাসাগরের মতো। তো সেই বিদ্যাসাগরের সময়ে আমাদের সমাজ ছিল এক বিচিত্র পরিস্থিতিতে। 19 শতকের সমাজ, সেসব আপনারা সবাই জানেন। এক প্রবল মিথ্যার দাম্ভিকতা, মিথ্যারও একটা ভয়ঙ্কর দম্ভ আছে, এবং মিথ্যার দম্ভকে আঁকড়ে ধরার জন্য যত রকম ভাবে সম্ভব কুসংস্কারকে, অতীতমুখীনতাকে আঁকড়ে ধরেছিল তখনকার বাঙালি। আর বিদ্যাসাগর এখানেই আবির্ভূত হয়েছিলেন এক প্রবল মুসলের মতন, শক্তিশালের মতন আবির্ভূত হয়েছিলেন। কিন্তু তখনও বিদ্যাসাগর এবং তার সহযোগী যারা, তাদের নাম করতেই পারি, নামটা দরকার নয় এই মুহূর্তে, দরকারি নয়, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই সময়ে সমাজের কল্যাণের জন্য সমাজহিতৈষী তাদের সঙ্গে হয়তো খুব কম লোকই ছিলেন, কারণ তাদের লড়তে হয়েছিল পর্বত প্রমাণ মূঢ়তার সঙ্গে। বিদ্যাসাগর ছিলেন অবশ্যই সবচেয়ে অগ্রণী, এবং তার মধ্যে একটা সামাজিক কল্যাণের কথা ভাবা হতো। আমি একটু আগে বলছিলাম আমরা এমন একটা সময়ে আজকের বাঙালি হিসেবে আমরা এসে পড়েছি। মুখ্যত আমি পশ্চিম বাংলার বাঙালির কথা ভেবেই বলছি, কিন্তু আমি মনে করি, আমি বিশ্বাস রাখি যে বাঙালি জাতি হচ্ছে অবিভাজ্য, অখণ্ড, এবং তার সংস্কৃতি, তার সাহিত্য, তার মনন চর্চা অবিভাজ্য, অখণ্ড। সেই সময় অন্তত সমাজহিতৈষী তার একটা মানে ছিল। কিন্তু আজকে তার মৃত্যুর ঠিক 130 বছর পরে আমরা কি দেখতে পাচ্ছি? এটা শুরু হয়েছিল আজ থেকে মনে করুন 20-25 বা 30 বছর আগেই শুরু হয়েছিল এই পরিস্থিতি। আমরা এক ধরনের অন্তঃসার শূন্য রাজনৈতিক সমাজের বলির পাঁঠায় রূপান্তরিত। আমরা প্রতিনিয়ত যেসব দূরদর্শনেই হোক কিংবা এই অন্তর্জালের মাধ্যমে আমাদের কাছে যত খবর আসুক বা নানা রকম বিতর্ক আসুক, বিতর্ক এলে তো ভালোই ছিল, আমরা মনে করতাম 19 শতকের ঐতিহ্য সমানে চলেছে, কিন্তু তা তো নেই। বিদূষণ, গালাগালি, সবাইকে যে আমার সঙ্গে নেই তাকেই শত্রু বলে মনে করা, গোটা বাঙালি সমাজ আজকে বিদূষিত। এই বিদূষণের মুখে দাঁড়িয়ে আমাদের এক অগ্রণী সময় পথিককে আমরা যে আজকে স্মরণ করতে চাইছি, শুধু শুদ্ধ হওয়ার জন্য নয়, পথ খুঁজে পাওয়ার জন্য। কারণ গোটা বাঙালি সমাজে আজকে যদি নিজের সঙ্গে নিজের চোখ না ঠারি,
তাহলে দেখব যে রাজনৈতিক সমাজের দাসত্ব করতে গিয়ে একটু অভদ্র শব্দ ব্যবহারই করি, লেজুর বৃত্তি করতে গিয়ে অবাঙালি যে শাসক গোষ্ঠী তাদের কাছে কৃতদাসের ভূমিকায় গিয়ে আমরা আমাদের যাবতীয় পরম্পরা ভুলে গেছি। এইরকম একটা পরিস্থিতিতে কে ভাববে বিদ্যাসাগরকে নিয়ে? সেই জন্যে বিকাশ রায় এবং বীরভূমে যে বন্ধুরা আছেন, সহযাত্রীরা আছেন, তারা যে বিদ্যাসাগরের চর্চা করছেন, এর থেকে সময় উপযোগী কাজ আর কিচ্ছু নেই। তিনি আমাদের সেই সোনার কাঠি, যে আমাদের মোহ নিদ্রা থেকে আমাদের ঘুম ভাঙিয়ে দিতে পারে। তো বিদ্যাসাগরকে সময় পথিক বলছি কি শুধু এই জন্যে? আমি একটু ছুঁয়ে গেলাম, জানি অনেক কথা বলা যেতে পারত, কিভাবে আজকে বাঙালি জাতি আত্মঘাতী বাঙালি যা একটি জাতিতে রূপান্তরিত হয়েছে। দেখতে দেখতে আমিও তো বেশ কিছু বছর জীবনে কাটিয়ে দিলাম। আজ থেকে 30-20 বছর আগেও যা কখনো দেখিনি, এটা এখন নাকছাড় দেখতে পাই। কি দেখতে পাই? যে সংস্কৃতি, কালচার বলতে যা বুঝি, কৃষ্টি বলতে যা বুঝি, রুচি সৌজন্য বলতে যা বুঝি, যা এক সময়ে বাঙালি জাতির পরম্পরার অন্তর্গত ছিল, আজ সেই সব বাঙালি ভুলে যেতে বসেছে। এবং এর অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের পথপ্রদর্শক, সময় পথিক, নবযুগের মানুষ, মানব চৈতন্যের উদ্গাতা বিদ্যাসাগরকে আমরা অনেক আগেই ভুলে গেছি। অথচ যে জিনিসটা বিদ্যাসাগর আমাদের বারবার সময়ের সবচেয়ে বড় বার্তা হিসেবে, মেসেজ অফ টাইম, সমাজের সবচেয়ে বড় বার্তা হিসেবে আমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন, যে মধ্যযুগ থেকে আমরা যখন রেনেসাঁসের মধ্য দিয়ে আধুনিক যুগে পা দিলাম, তার সবচেয়ে জরুরি কথাটা কি ছিল? তার জরুরি কথাটা ছিল যে বিনা প্রশ্নে যে কিছু গ্রহণ করে না, সেই প্রকৃত আধুনিক মানুষ। এই অর্থে নবজাগ্রত বিদ্যাসাগর আমাদের বাঙালি সমাজের সেই দুর্লভ প্রথম আধুনিক মানুষ। একটু ইংরেজি করে বলি, যদিও কথাটা বুডলেয়ার সম্পর্কে ব্যবহার করা হয়, দ্য ফার্স্ট অ্যামং দ্য সিয়ার্স, দ্রষ্টাদের মধ্যে প্রথম দ্রষ্টা। দেবতা নয়, ধর্মের নামে গুড়ামি নয়, পরলোকের প্রতি মোহের নামে ইহলোককে ভুলে থাকা নয়, দেবতার নামে মানুষকে হেয় করা নয়। কারণ তপস্যা করে ধরে নিন জীবনে আপনি উপাস্য দেবতার দর্শন পেতেও পারেন, পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, কিন্তু যা পাওয়া যায় না তা হলো মানুষের মতো মানুষ, তা হলো বিদ্যাসাগরের মতো মানুষ। আজও আমাদের এই বিভ্রান্ত সমাজে যখন সত্যকে আমরা বিস্মৃত হয়ে গেছি, আমরা আমরা আমাদের সমাজে চারদিকে দেখতে পাচ্ছি, একটু চোখ খুলে দেখলেই বুঝবো যে কলকাতাটাই তো সব নয়। আপনারা সিউড়ি থেকে কথা বলছেন, আমি শিলচর থেকে কথা বলছি। এইখানে মানুষ এখনো যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। এখনো কুসংস্কার, সামন্ততান্ত্রিক রক্ষণশীলতার অবশেষ এখনো আমাদের মধ্যে আছে। আমরা সত্যিকারের অর্থে মনুষ্যত্ব বিকাশের কোনো চেষ্টাই করিনি। সময় পথিক এই জন্যেই বলছি বিদ্যাসাগরকে, কেননা তিনি আমাদের মধ্যে প্রথম মানুষের মতো মানুষ হয়ে তিনি মনুষ্যত্বের বিকাশ ঘটাতে চেয়েছিলেন। চারদিকে যখন বাঙালি সমাজ আত্মবিস্মৃত, সেই সময়
পর্বতের মতন, অটল হিমালয়ের শিখরের মতন তিনি মাথা তুলে দাঁড়িয়েছিলেন। না, তার কোনো দৈব শক্তি ছিল না, তার কোনো অলৌকিক শক্তি ছিল না, তার ছিল মানবিক শক্তি। আপনারা সবাই জানেন, সবাই তার অন্তত প্রতিকৃতি দেখেছেন। দেখেছেন তার প্রতিকৃতির মধ্যে যশোরে কই বলে তাকে ছেলেবেলায় তার বন্ধুরা তাকে খুব ঠাট্টা বিদ্রুপ করতো, কারণ শারীরিক যে সৌষ্ঠব সেটা তার ছিল না। সেই জন্যে তিনি খুব দীর্ঘকায় ছিলেন না। আর তার বাবা ঠাকুরদাস ছিলেন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান। তারা ছিলেন, ঠিক আছে, রাঢ়ী কৌলিন্য তো বিখ্যাত, তো সেই কৌলিন্যের নামে মাত্র অবশেষ ছিল, কিন্তু তাদের মোটা চালের ভাত খেয়ে কোন রকমে তারা দিন যাপন করতেন। আপনারা জানেন, যার বিদ্যাসাগরের বয়স যখন মাত্র 8, অর্থাৎ 1828 সাল, তখন তার বাবা ঠাকুরদাস এবং তার একজন পাঠশালার গুরু তাকে নিয়ে তারা হেঁটে, ভাবুন, হেঁটে তারা বীরসিংহ গ্রাম থেকে কলকাতায় এসেছিলেন। এবং এই গল্পটা সবাই জানেন। রাস্তার পাশে ইংরেজিতে যে মাইল ফলক, সেটা দেখতে দেখতে, মাইলস্টোন বলি ইংরেজিতে, সেটা দেখতে দেখতে তিনি ইংরেজি সংখ্যাগুলো শিখে নিয়েছিলেন। সামান্য প্রতিভার অধিকারী ছিলেন তো, ধী শক্তি। কিন্তু তাকে নিয়ে যত কিংবদন্তি গড়ে উঠেছে, সে কিংবদন্তির সূত্রপাত ওইখানে। 1828 শুরু হলো তার কলকাতায় পাড়ি দেওয়ার পরে একটা নতুন জীবন। এবং তখন ঠাকুরদাস ব্রাহ্মণের যেটা বৃত্তি, সেই অনুযায়ী তো আর জীবন ধারণ করা অসম্ভব ছিল। যেটা একটা সময় ছিল, যে সময়ে তিনি জন্মেছিলেন 1820-তে, সেই সময়ও ব্রাহ্মণরা কখনো শূদ্রদের অন্ন নিতেন, গ্রহণ করতেন না। ঠিক আছে, শূদ্রদের উপর নির্ভরশীল ছিলেন না, কিন্তু বাধ্য হয়েছিলেন ঠাকুরদাস তার ছেলেকে পড়াতে হবে, নিজেও রসাচ্ছাদন করতে হবে। এবং তিনি গিয়েছিলেন। ব্যক্তি চরিত্রের যে উপাদানের মধ্যে লড়াকু মনোভাবটা থাকা দরকার, এটা বিদ্যাসাগর এইভাবে শৈশবেই লাভ করেছিলেন। আমি বলবো যে এটা তিনি লাভ করেছিলেন আসলে তিনি যে সময়ের মধ্যে এসেছিলেন। আমরা সবাই জানি সময়টা বড় সাংঘাতিক। আপনারা সবাই জানেন 1829 থেকে 1833-এর মধ্যে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটেছিল কলকাতাকে কেন্দ্র করে বা কলকাতার আশেপাশে। তার মধ্যে একটা হচ্ছে চিরবিদ্রোহী ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর আবির্ভাব, এবং ইয়ং বেঙ্গলের সূত্রপাত, যারা কিছুই মানে না, মানত না তারা। তাদের মধ্যে তারা একটা ওই আদমরাদের ঘা মেরে তুই বাঁচার কাজটুকু করেছিল। বিদ্যাসাগর সে পথে যাননি, ঠিক আছে। ওই সময় কিন্তু রামমোহনেরও সময়, ব্রিস্টলে ইংল্যান্ডে তার অকালে তার মৃত্যু হলো যখন, তার আগে ডিরোজিও চলে গেলেন অকালে, যে রোগের তখন চিকিৎসা ছিল না, সে কলেরায় আক্রান্ত হয়ে। আমি কেন নামগুলো বলছি, কারণ এরা তো প্রতীক, সময়ের প্রতীক। সময়টা পাল্টে যাচ্ছে অহরহ, আর সেই পরিবর্তমান যে সময়, সেই সময়ের যে মূল নির্যাস নিজের মধ্যে ধারণ করেছিলেন তিনি। আর ধারণ করেছিলেন বলেই তিনি হয়েছিলেন কালের পথিক। তার যাত্রা কালের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটা কালাতীত হয়ে গিয়েছিল। 1828 থেকে 1841, এই যে 13 বছর, এই 13 বছর কলকাতায় তার ছাত্র জীবন সত্যিকারের অর্থে সংঘর্ষের মধ্য দিয়ে কেটেছে। অনেক কষ্ট করেছেন তিনি। এ নিয়ে গল্প আমি বলছি না, আপনারা সবাই জানেন অল্প সেই গল্পটা। তো এই যে 13 বছর, এই 13 বছর কিন্তু বিদ্যাসাগরের জীবনের ভিতটা তৈরি করে দিয়েছিল।
আর কলকাতায় থেকে ছাত্র জীবনে, যে কলকাতাটায় তখন ইয়ং বেঙ্গলের সূত্রপাত হচ্ছে, বিদ্যাসাগর একটু দূর থেকে সব লক্ষ্য করছিলেন নিশ্চয়। মানে সময় যে দাবি নিয়ে এসেছে তখন, সেটা তো আর সবার জন্যই নিয়ে এসেছিল, কিন্তু দেখতে পেয়েছিল কারা? যাদের ছিল দেখার মতো চোখ। একজন বিখ্যাত তাত্ত্বিক মিখায়েল বাখতিন আমাদের বলেছেন যে আমরা একজোড়া চোখ তো আছে আমাদের প্রত্যেকেরই, কিন্তু আমরা অনেক সময় তাকাই, শুধু দেখি না। ইংরেজি করে বললে উই অনলি লুক অ্যাট, উই ডু নট সি। কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের ছিল সেই সিইং আই, কথাটাকে আমি বাংলা করেছি দ্রষ্টা চক্ষু। এই এটা পারিভাষিক শব্দ বলতে পারেন, এই পারিভাষিক শব্দ। তো সেটার অধিকার বিদ্যাসাগরের ছিল। ফলে যে সমাজ তখন ভেতরে ভেতরে চঞ্চল হয়ে উঠেছিল কালের অভিঘাতে, সেখান থেকে তিনি কোন পাঠ নিয়েছিলেন? মনুষ্যত্বের পাঠ নিয়েছিলেন। মনুষ্যত্বের পাঠ মানেই হচ্ছে মানুষ দিয়েই তো সমাজ। তাহলে মানুষের কল্যাণ মানে সমাজের কল্যাণ, এবং এই সমাজের কল্যাণ, এই মানব কল্যাণই হয়ে উঠেছিল তার জীবন ব্যাপ্ত ব্রত। এই জন্যে এই যে নতুন যুগ তখন জন্ম নিচ্ছে বাংলায়, সেই মানবতাবাদী বিদ্যাসাগরের আবির্ভাব ওই সময়ে, যেটা সময়ে তার কাছে দাবি করেছিল। আর সময়ে পথিক হিসেবে তিনি ঐশী চিন্তায় মগ্ন হতে পারেননি। তিনি মানবতন্ময় হয়েই জীবন কাটালেন, মানবমুখী হয়েই জীবন কাটালেন। জানি তিনি দয়ার সাগর, জানি তিনি করুণার সাগর, কিন্তু যতই মহানুভবতা থাকুক, ছিল বদান্যতা, ছিল তার মাতৃভক্তি তো অতুলনীয় ছিল। কিন্তু সেই কথাগুলো, সেই যে বিশেষণগুলো, সেইগুলো অনন্য সাধারণ গুণ হলেও এটা তার কালিক চরিত্রের অভিজ্ঞানের গোত্র লক্ষণ নয়। তার অভিজ্ঞানের গোত্র লক্ষণ যা দিয়ে তিনি ইতিহাস নির্মাণ করেছিলেন, সেটা হচ্ছে এই তার মানবকেন্দ্রিকতা। কেননা যে শুভ আস্তিক্য বোধের কথা কিছুদিন পরে, তার বিদ্যাসাগরের পরে রবীন্দ্রনাথ আমাদের জানিয়েছেন, সেই শুভ আস্তিক্য বোধ সম্পন্ন যে মানব চেতনা, তা তো এতদিন তন্দ্রাচ্ছন্ন ছিল। মধ্যযুগের নানা আচারমুখী ধর্মচিন্তা, পরলোক মুখীনতা, দেবতায় বিশ্বাস, অলৌকিকতায় বিশ্বাস, এইগুলো কি করে দিয়েছিল বাঙালিকে? তারা কুপমণ্ডুক করে দিয়েছিল। কুয়োর ব্যাং, কুয়োর ব্যাঙের কথা তো আপনারা সবাই জানেন গল্পটা। কুয়োর ব্যাং মনে করে এই কুয়োটাই পৃথিবী। এটা আমরাও সেই রকম তথাকথিত শাস্ত্র বাক্য তাতে বিশ্বাস করতে গিয়ে জড়তার পিণ্ড হয়ে গিয়েছিলাম। আমাদের সত্তার ভেতরে, সত্তার গভীরে যে চৈতন্য রয়েছে, তাকে আমরা নিজেরাই বুঝতে পারিনি। সেই জন্যে সময়ের এক মুষলধারী বার্তাবহ হয়ে সমাজের ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য, ভেঙে দেওয়ার জন্য আবির্ভূত হয়েছিলেন তিনি। নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথের ভাষায় যেন ঘটে গিয়েছিল তখন বিদ্যাসাগরের মধ্যে। এবং ওই যে তার যাত্রা শুরু হলো 1841-এর, তার ছাত্র জীবন শেষ হলো। তারপরে তিনি ওই ফোর্ট উইলিয়াম কলেজেও কিছুদিন কাজ করলেন, আপনারা জানেন। তারপরে সেখান থেকে ওই বিখ্যাত হিন্দু কলেজে এসেছিলেন। সেই সময়টা হচ্ছে তার জীবনের কর্মমুখর এক অসাধারণ পর্ব, 1841 থেকে মূলত 1858 এই সময়টা। তারপরে শুনলে কিরকম অবাক লাগে, 1858 থেকে 1891 পর্যন্ত যে দীর্ঘ 33 বছর, সেটা বিনয় ঘোষ মশাই সেটাকে তার জীবনের অপরাহ্ন পর্ব বলেছেন। যদিও পুরোপুরি সেভাবে বলা যায় কিনা
আমি জানি না, আমি তার জীবনের যে অনেক উত্থান পতন তার মধ্যে আমি আজকে যাচ্ছি না, এই ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। আমি যেটা বুঝতে চাইছি সময় পথিক হিসেবে মধ্যযুগ আমরা বলে দিলাম যে 1801-এ শেষ হয়ে গিয়ে আধুনিক কাল শুরু হয়ে গেছে, এটা বললেই কি কোনো কাল শেষ হয়? হয় না। আমাদের যে সুষুপ্তি, নিদ্রামগ্নতা, তন্দ্রাচ্ছন্নতা, সেটা যদি কাটিয়ে দিতে হয় তাহলে নতুন জাগরণের বার্তা নিয়ে আসতে হয়। আর মানুষের মধ্যে আস্থা জাগিয়ে রাখতে হয় যে আমরা যদি নিজের ভেতরের শক্তিকে, আত্মশক্তিকে আমরা যদি জাগাতে পারি, যে আত্মশক্তির কথা পরবর্তীকালে রবীন্দ্রনাথ অনেক বলেছেন তার প্রবন্ধে, আপনারা জানেন। তো সে আত্মশক্তির মাধ্যমেই আমরা মধ্যযুগের ভূমধ্যর থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তা না হলে কোনো একটা সন্তারি দিয়ে তো আর কোনো যুগের আরম্ভ বা শেষ হয় না। আরো অনেক কিছু লক্ষণের উপর, বৈশিষ্ট্যের উপর তার নির্ভর করে। এক কথায় এরপর যে বিদ্যা চর্চা তিনি করলেন, এবং সেই বিদ্যা চর্চার মাধ্যমে তার যে, আপনারা জানেন, সংস্কৃত প্রেস প্রতিষ্ঠা, বাংলা সাহিত্যের প্রথম, বাঙালি জীবনের সাহিত্যের নয়, সর্বপ্রথম ইন্টেলেকচুয়াল এন্টারপ্রেনার যদি বলেন তাহলে বিদ্যাসাগরই। এবং এই যে তিনি ইন্টেলেকচুয়াল এন্টারপ্রেনার, বৌদ্ধিক যে আহ, জগতে যে তিনি একটা আয়ের একটা পথ করলেন, সেটা শুধুমাত্র আয়ের পথ করা নয়, জীবনের তাৎপর্য নির্ণয় করা, মানবিকী বিদ্যাকে, মানুষের জ্ঞানকে, মানুষকে এগিয়ে নেওয়ার দিকে প্রাণিত করার একটা ব্যাপার ছিল। কেননা শুধুমাত্র একজন মানুষ তো যথেষ্ট নন, তিনি যত বড় মাপের মতো হন না কেন, বিদ্যাসাগরের মতো, তাকে একটা প্রক্রিয়া শুরু করতে হয়। একটা সময়ের দাবি যে একটা প্রক্রিয়া শুরু করতে হবে। শুধু নিজে জাগলে চলবে না, আশেপাশে যারা আছে তাদেরও জাগিয়ে দিতে হবে, অন্তত এই সম্ভাবনাটুকু জাগিয়ে দিতে হবে তার মধ্যে, যে দেখো, আমরা মানুষেরা ইচ্ছে করলে সব করতে পারি। এই যে ইচ্ছে করলে সব করতে পারি, আমাদের সৌভাগ্য যে বীরসিংহ গ্রাম থেকে তিনি কলকাতায় এসে এই কাজটা শুরু করতে পারলেন। ইতালির রেনেসায়, আপনারা জানেন, 15 এবং 16 শতকে ফ্লোরেন্স নগরে যে হাই রেনেসাস বলা হয় ইংরেজিতে, সূত্রপাত হয়েছিল। 19 শতকে কলকাতা ছিল সেই কেন্দ্রস্থল, নব উদ্দীপনার কেন্দ্রস্থল। কারণ রবীন্দ্রনাথের ভাষায় গ্রামে গাথা দেশ আমাদের এই বাংলা। সেই গ্রামে গাথা দেশে গ্রাম যেহেতু জড়তার নানা কারণ না থাকতে পারে, এবং সেই কারণগুলো এখন আলোচনার দরকার নেই, যে সেই কারণে সেই জড়তার কূপমণ্ডূক কিংবা বলুন অন্ধকূপে পরিণত হয়েছিল। সেখান থেকে নিষ্ক্রান্ত হতে গেলে, সেইখান থেকে যদি বেরিয়ে আসতে না পারি, তাহলে এই যে বললাম বিনা প্রশ্নে যে কিছুই গ্রহণ করে না সেই আধুনিক মানুষ, সেই আধুনিক মানুষের মূল কথা কি? তার ব্যক্তি স্বাতন্ত্র বোধ। আর ব্যক্তি স্বাতন্ত্র বোধের মধ্য দিয়েই জেগে ওঠে বাকি সবকিছু। বিজ্ঞান চেতনা, যুক্তি যুক্তিবোধ, যা বাদ দিলে রেনেসাঁস হয় না, নবজাগরণ হয় না। এবং আমাদের সমাজে যারা চিরকালই ছিল পিছিয়ে, নানা অনুশাসনের দ্বারা তাড়িত, সেই নারী সমাজ, তার জন্যে বিদ্যাসাগর যা করেছেন, আমি প্রায়ই সুযোগ পেলেই বলি, বিশেষ করে যেখানে মেয়েদের দেখি যে তারা সেখানে শ্রোতাদের মধ্যে আছেন, যে আপনারা কেউ ভুলবেন না, এই বিদ্যাসাগর নামে মানুষটি যদি না থাকতেন, তাহলে আজকে আপনারা যে আজকে এই সভায় এসে উপস্থিত হয়েছেন, আমি নিশ্চিত যে আপনারা এখানে আসতেন না। কারণ যে গ্রামে গাথা দেশের কথা রবীন্দ্রনাথ বলেছেন, সেই গ্রাম্যতা
আমাদের কোনোদিনই আত্মনির্ভর হতে দিত না। আর সময়ে দাবি করে আত্মনির্ভরতা, সময় দাবি করে দুঃসাহসিকতা। বিদ্যাসাগরের মতো অভিযাত্রী আর কে আছেন বাঙালি সমাজে? তাই জ্ঞান বিজ্ঞান বলুন, তিনি যে বিজ্ঞান চেতনার অধিকারী ছিলেন আপনারা সবাই জানেন। এবং এটাও আপনাদের অজানা নয় যে বিদ্যাসাগর মশাই যাকে বলে পরিভাষা, সেই পরিভাষা প্রথম ব্যবহার করেছিলেন, যেগুলো আজও অনেক বেশি ভাবে ব্যবহার করা হয়। আমাদের বাংলা গদ্য সাহিত্যের তিনি জনক, আপনারা সবাই জানেন। আধুনিক বাংলা গদ্য তো তিনিই তৈরি করে দিয়েছেন। রামমোহন রায় শুরু করে দিয়েছিলেন বটে, এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত মশাই যতই বলুন যে দেওয়ানজি জলের ন্যায় গদ্য লিখিতেন, সেটা জলের ন্যায় গদ্য মোটেই ছিল না, অনেক জড়তা ছিল তার মধ্যে। ঠাকুর রামমোহন তো আর গদ্যকার হতে চাননি, তার অন্য কাজ ছিল সমাজটাকে জাগানো। শাস্ত্রকে তিনি শস্ত্রের মতো ব্যবহার করতে চেয়েছিলেন, এবং তার অনুজ বিদ্যাসাগরও শাস্ত্রকে শস্ত্রের মতো ব্যবহার করতে চেয়েছিলেন। নইলে বিধবা বিবাহ আন্দোলন তার সফল হতো না। 1856 সালে বিধবা বিবাহকে নিষিদ্ধ করে আইনও প্রণয়ন হতো না। এছাড়া আপনারা সবাই জানেন এই সময় তার কাছে দাবি করেছিল বহু বিবাহ সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়, এর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তিনি দাঁড়িয়েছিলেন। বাল্য বিবাহ রোধ করার জন্য তিনিও এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আর তার অক্ষয় কীর্তি বিধবা বিবাহ ছাড়া স্ত্রী শিক্ষার প্রবর্তন, যেখানে তিনি বেথুন সাহেবের সুযোগ্য একজন সহকারী হিসেবে কাজ করেছেন, এবং নিজে গ্রামে এবং অন্যত্র ঘুরে ঘুরে তিনি, তখন তো কেউ মেয়েদের দিতেই চাইতো না, নানা রকম অসুবিধে হতো। পালকিতে করে চারদিক ঢাকা অবস্থায় তাদের বিদ্যালয়ে নিয়ে যাওয়া যেত, অন্যভাবে নিয়ে যাওয়া হতো না। এগুলো আরো অনেক কথা আছে, কিন্তু মেয়েদের না জাগালে যে আমাদের সমাজ যে জাগবে না, তা তিনি বুঝেছিলেন। যিনি প্রভাবতী সম্ভাষণ নামে সে অসাধারণ আবেগাদ্র গদ্য বয়ান লিখেছেন, আপনারা জানেন। এই অকাল মৃত্যুতে তাকে খুব স্নেহ করতেন, তার আত্মীয় কেউ না, আত্মীয়ের চেয়েও বেশি। তাকে শিখি, তাকে যে মানুষ বিদ্যাসাগর, সেই তাকে সেই মানুষ বিদ্যাসাগরটিকে আমাদের কাছে হাজির করিয়ে দেয়। এবং তিনি তো বলেওছেন তার ছেলেবেলার কথা, যে তার একদিন তিনি সকালে, গল্পটা আপনারা সবাই জানেন, যে রাইমনির কথা, আমি যদি কখনো ভুলি যে আমি ক্ষুধার্ত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, যে এইরকম একজন মাতৃতুল্য এক মহিলা আমাকে প্রাণে বাঁচিয়ে রেখেছিলেন, বলেছে এর পরে আমি যদি নারী জাতির পক্ষপাতী না হই, তাহলে আমার মতো অধম পাষণ্ড আর কে আছে। এই কথাগুলো কেন বললাম? এইগুলো হচ্ছে এক নবজাগ্রত সময়ে বাহিত সত্তার অভিব্যক্তি। সময়ই তৈরি করে এ ধরনের সত্তা, এ ধরনের অস্তিত্ববোধ। ওই যে বললাম জ্ঞান বিজ্ঞান, এই যে বললাম শিল্প সাহিত্যের প্রতি যে অন্য একটা আরতি তৈরি করা, এই সবই তো ব্যক্তি সত্তার বিবিধ অভিব্যক্তি। এবং এইটাই তাকে একদম নবজাগ্রতদের মধ্যে, যেটা একটু আগে বলছিলাম, প্রথম অগ্রণী মানুষ করে তুলেছিল। ইয়ং বেঙ্গলের মধ্যেও নানা রকম উগ্র স্বাতন্ত্র্যের প্রকাশ পেয়েছে। বিদ্যাসাগর মশাইও স্বাতন্ত্র্যের উপাসক ছিলেন, কেননা সময় সেটা দাবি করছিল। কিন্তু ইয়ং বেঙ্গল, তাদের মধ্যে এক ধরনের, ইংরেজিতে বলে নিহিলিজম, এক ধরনের ধ্বংসাত্মক মনোভাব ছিল। বিদ্যাসাগর ছিলেন ঠিক তার বিপরীতে, কারণ তিনি তার সমাজকে ঝাঁকুনি দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে আঘাত করে, প্রত্যাঘাত তার এসেছিল জীবনে, কিন্তু নিজে থেকে তিনি আঘাত করেননি। যারা মূঢ়জন, তাদের মূঢ়তা কাটাবার জন্য
তার স্বাতন্ত্র্য বোধকে তিনি ব্যবহার করেছিলেন। আর স্বাতন্ত্র্য বোধ ছাড়া, গতানুগতিকতার বিরুদ্ধে বিদ্রোহ ছাড়া, চিরাচরিতের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া সত্যিকারের যুক্তিবাদ, বিচার বুদ্ধি এইগুলোর তো জন্ম হতে পারে না। এই জন্য তিনি ইয়ং মঙ্গলের মতো আপাত উচ্ছৃঙ্খলতার দিকে যান। এটা হচ্ছে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর তিনি জানতেন যে আমরা রয়েছি ইংরেজ শাসনে, কিন্তু ইয়ং বেঙ্গলদের মধ্যে কেউ কেউ ঘুরপথে হোক বা প্রত্যক্ষ ভাবে হোক, আমি নাম করতে পারি, নামের দরকার নেই, যে তারা শাসক বর্গের পক্ষপাতিত্ব না হোক, শাসক বর্গের সংলগ্ন হয়ে কাটিয়েছিলেন। বিদ্যাসাগর মশাই তিনি কার সাহেবকে কি করেছিলেন সেই বিখ্যাত চটি জুতোর গল্প তো আপনারা সবাই জানেন। তার যে সাজাত্যবোধ, অন্তরে বাহিরে তিনি বাঙালি, অথচ সবচেয়ে মজা হচ্ছে যেটা একমাত্র দুজন কবি তাকে বুঝেছিলেন, এক মাইকেল মধুসূদন দত্ত, আরেকজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর আপনারা তো জানেন বিখ্যাত কথাটি, সেই চিঠিতে লিখেছিলেন মধুসূদন বিদ্যাসাগর সম্পর্কে, দ্য হার্ট অফ এ বেঙ্গলি মাদার, বাঙালি মায়ের অন্তর, এবং জ্ঞান, উইজডম অফ দ্য এনশিয়েন্ট সেজ, আমাদের প্রাচীনকালের ঋষিদের মতো যার প্রজ্ঞা, যার জ্ঞান এবং যার কর্মশক্তি একেবারে ইংরেজদের মতো, সেই মানুষটি কোথাও যেন মনে প্রাণে বাঙালি হয়েও সেই আত্মীকরণের যুগে তিনি ইউরোপীয় চেতনাকেও ধারণ করেছিলেন, এবং এইখানেই বিদ্যাসাগর সবার থেকে আলাদা হয়ে যান। দেখুন তার পোশাকটা, তার বিখ্যাত বিদ্যাসাগরীয় চটি, সবাই এটা তো বিখ্যাত, এবং তার যে ব্রাহ্মণ পণ্ডিতের মতন বেশভূষা, একটা চাদর গায়ে চড়ানো, এইসব কিছু নিয়ে আদ্যন্ত তখন বাঙালির যা পোশাক ছিল, সেই পোশাকের মধ্যে এটা একটা ঘোষণা যে আমি আগে বাঙালি, পরেও বাঙালি। দুর্ভাগ্যজনক ভাবে আমি একটু আগে শুরুতে বলছিলাম, আমাদের এই সময়ে আমরা বাংলা ভাষায় কথা বলি এমন অনেক লোক, আমরা নিজেদের বাঙালি সংস্কৃতিকে বিসর্জন দিয়ে বসে আছি। বাঙালির যখন সর্বনাশ হয়, আমরা আমার স্বজাতির বিপক্ষে দাঁড়াই, অজুহাত নানা রকম রাজনৈতিক গোষ্ঠীবাজি, গোষ্ঠীতন্ত্র। কিন্তু বিদ্যাসাগর তো কোনো ধরনের, তিনি সব মূর্খদের বিরুদ্ধে গিয়েছিলেন, মূর্খদের গোষ্ঠীতে তিনি কখনো থাকতে পারেন না, কিন্তু তাই বলে নিজের জাতিকে তো তিনি নিশ্চয়ই কখনো বিভ্রান্ত করতে চাননি। আজকের সময় আমরা যেটা দেখতে পাচ্ছি, তার মানে সময় পথিক বিদ্যাসাগরকে প্রশংসা করার জন্য আমি আজকে কিছু বলছি না। আমি কখনো ভুলতে চাইছি না যে এই সময়ে বাঙালি কি ভয়ঙ্কর রকম বিভ্রান্তির শিকার হয়ে, যারা বাঙালি জাতির চিরশত্রু, বাঙালিকে বিভাজিত করার জন্য যাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদের মধ্যে বিভীষণ এবং মির্জাফরের সংখ্যা হঠাৎ পাইকারি হারে বেড়ে গেছে, সেই সময় পথিক বিদ্যাসাগরকে আমরা কেন স্মরণ করছি? কি বার্তা তিনি দিতে পারেন আমাদের? পারেন এটাই যে অন্তরে বাহিরে বাঙালি হওয়ার বড় সত্য হচ্ছে এই, যে তুমি নিজে জেগে থাকো এবং আশেপাশে যারা আছে তাদের জাগিয়ে রাখো। আতশবাজির মতন দপ করে জ্বলে উঠলেই তো হলো না, যদি আবার দপ করে নিভে যেতে হয় তোমাকে। আজকাল সেই জিনিসটাই তো হচ্ছে। আমাদের 19 শতকের বৃত্তসংহারের কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় দুটি পংক্তি বলেছিলেন, আমি মনে করছি তার কথাগুলো। উৎসাহে গ্যাসের শিখা, দাহ্রে শাল করি। বিদ্যাসাগর সম্পর্কে, গ্যাসের শিখা যখন জ্বলে ওঠে, এটা আতশবাজি নয়, এটা অনির্বাণ হয়ে থাকে বেশ কিছুক্ষণ। আর বলেছি, স্বাতন্ত্র্যে
সেকুল কাঁটা পারিজাত ঘ্রাণে, ঘ্রাণে পারিজাতের মতন সুগন্ধি, কিন্তু তার ব্যক্তিত্ব এমন যে সেকুল কাঁটার দংশন তারাই অনুভব করে যারা বাঙালি জাতিকে দীর্ঘস্থায়ী ক্ষতি করতে চায়। এই যে স্বাতন্ত্র্যবোধ ছিল বলেই তো তিনি ইয়ং বেঙ্গলদের সঙ্গে, যদি একটু আগে বলছিলাম, এবং ব্রাহ্ম সমাজের কথা বলিনি, তাদের সংস্কার আন্দোলনে তিনি পরোক্ষভাবে জড়িত থেকেছেন। যে দেবেন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পত্রিকা তত্ত্ববোধিনীর সঙ্গেও তার কিছুটা সম্পর্ক ছিল। কেন ছিল? কারণ যা কিছু সমাজকে তখন সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে তিনি তার পক্ষে ছিলেন। পক্ষে থাকার মানে এই না যে তার স্বাতন্ত্র্যবোধ বিসর্জন দিয়ে তিনি তার সঙ্গে পুরোপুরি মিশে যাবেন, তা নয়। কিন্তু বিদ্যাসাগর মশাই অন্তত আমাদের কাছে এইটুকু বার্তা তো দিচ্ছেন যে প্রতিপত্তির পেছনে যেও না। আজকাল যেমন রাজনৈতিক প্রতিপত্তি, রাজনৈতিক দাদাদের পেছনে ছুটে তাদের চট করে তাদের কি বলবো, শব্দটা একটু খারাপ হয়ে যায়, দেখি একটু হালকা করে বলতে পারি কিনা, যে রাজনৈতিক যে অনুচর, ঠিক আছে এটা অনেক ভদ্র ভাষা, রাজনৈতিক অনুচর হয়ে যায় আজকের বিভ্রান্ত সময়ে দ্বারা বিভ্রান্ত বাঙালি, আত্মবিস্মৃত বাঙালি। আর তখন ইংরেজের খয়ের খাওয়ার জন্য কেউ কেউ প্রতিপত্তির জন্য, আর্থিক লাভের জন্য যারা ইংরেজদের কাছাকাছি যেত, তিনি প্রসাদ লোভী ছিলেন না তাদের মতো। প্রসাদ লাগি কতই লোকে আসে ধে, রবীন্দ্রনাথের গানটা আপনাদের মনে পড়ছে নিশ্চয়। বিদ্যাসাগর মশাই এটা করে নিয়ে এক কথায়, তাই তিনি তার অধ্যক্ষ ছিলেন বিখ্যাত হিন্দু কলেজে, সেটা থেকে চাকরি ছেড়ে দিতে তিনি একটু দেরি করে দিন। তখন একজন স্বজাতীয় বাঙালি বলেছিল যে, বলেছিলেন উনি যে বিদ্যাসাগর যে চাকরি ছেড়ে দিলে খাবে এটা কি। তখন বিদ্যাসাগর সেই বিখ্যাত উত্তরটা পাঠিয়েছিলেন, ওকে বলে দিও বিদ্যাসাগর আলু পটল বেচে খাবে। আলু পটল বেচতে তাকে হয়নি, কারণ ওই যে বললাম ইন্টেলেকচুয়াল এন্টারপ্রেনার হিসেবে তিনি প্রেস গড়েছিলেন। অর্থাৎ এটা তো একটা মেসেজ, বার্তা না, যে উদ্যোগী হও। এটা সংস্কৃত একটা কথা আছে, উদ্যোগী নাম পুরুষানাম উপৈতি লক্ষ্মী। যে উদ্যোগী মানুষ, লক্ষ্মী তার প্রতি প্রশ্রয়বান হয়ে থাকেন, লক্ষ্মী তার পথে থাকেন। এই যে এই বিদ্যাসাগরকেই আমাদের দরকার। তার স্বভাবে কোনো শৈথিল্য ছিল না, মানুষটা ছিলেন ভেতরে ভেতরে খুব সরল, ঋজু। তার যে উগ্রতার কথা কেউ কেউ বলেছেন, এটা আসলে আত্মাভিমান। যে আত্মাভিমান অন্তত ঔদ্ধত্য ছিল না। ঔদ্ধত্য আর আত্মাভিমান এক কথা নয়। সময়ে তাকে শিখিয়েছিল যে আত্মাভিমানী যদি না হই, তাহলে প্রকৃত স্বাতন্ত্র অন্তত একটা কলোনিয়াল সোসাইটিতে, একটা ঔপনিবেশিক সমাজে বজায় রাখা কঠিন। এবং এই স্বাতন্ত্র্য বজায় রেখেই তিনি বিধবা বিবাহ প্রত্যয়ন করেছিলেন, এবং এই জন্যে কি মর্মান্তিক কষ্ট তাকে শেষ জীবনে পেতে হয়েছিল আমরা সবাই জানি। বাল্য বিবাহ রোধের চেষ্টা করেছেন, বহু বিবাহের কথা তো আমি বললাম, রোধের চেষ্টা করেছেন, স্ত্রী শিক্ষা প্রবর্তনের চেষ্টা করেছেন। আর যে জিনিসটা আলাদাভাবে বলা দরকার, আজকাল যখন বাঙালি বাবুরা সব ইংরেজি নবিশ হয়ে গিয়ে নিজের মাতৃভাষার প্রতি দায় ভুলে যাচ্ছেন, তখন তিনি মাতৃভাষায় শিক্ষার জন্য, উচ্চশিক্ষাকে নিষ্কণ্টক করার জন্য তিনি সচেষ্ট ছিলেন আগাগোড়া। তার চেতনার মধ্যেই ছিল, প্রকৃতপক্ষে ইউরোপীয় রেনেসাঁসের সঙ্গে আমি তুলনা করছি না, বঙ্গীয় রেনেসাঁসের হয়তো অনেক অনেক সীমাবদ্ধতা ছিল, থাকুক, তার মধ্যেও সমাজ চেতনা ও ব্যক্তি চেতনার যে সংযোগ,
সময় ঘটিয়ে দেয় এবং তার ফলে এক নতুন বাস্তবতা তৈরি হয়। নিউ রিয়েলিটি ইমার্জেস, এক নতুন বাস্তবতা তৈরি হয়। সেই নতুন বাস্তবতার তিনি ছিলেন পথিকৃৎ। মধ্যবিত্ত বাঙালির যে এক পা এগিয়ে তিন পা পিছিয়ে যাওয়া, এটা তার ছিল না। যা করবেন বলে ঠিক করেছেন তা তিনি আগাগোড়াই করেছেন, এবং তিনি কারুর সঙ্গে আপোষ করেননি। আজকাল বাঙালিরা বিনা কারণেই অনেক সময় আপোষ করতে চায়। এইখানেও বিদ্যাসাগর, সময় পথিক বিদ্যাসাগর আমাদের ওই জাগরণের মন্ত্রই দিতে চেষ্টা করেছেন যে মুক্তি পাবে না কখনো যদি না তুমি নিজের আপোষ পন্থাকে নিজে জয় করতে না চাও। আর মানবকেন্দ্রিকতায় যদি বিশ্বাস থাকে, তাহলে আস্তিক্য নাস্তিক্য এ সমস্ত নিয়ে ভাবনা চিন্তা করে সময় নষ্ট করার কোনো কারণ নেই কোথাও। সমাজ চেতনা প্রকাশ যদি করতে হয়, তাহলে আমাদের সময়কে বুঝে নিতে হবে, এবং সময়কে তিনি বুঝেছিলেন। যদি সময়কে না বুঝতেন, তার কর্মজীবনে এত, তো বলেছি যে মূলত 1856, 1858 বলা যেতে পারে, তার কর্মজীবন 1858 বলা উচিত। কর্মজীবনের সবচেয়ে গৌরবময় সময়ে যেটা, তিনি এত অল্প সময়ে এত কাজ তিনি করতে পারতেন না। তিনি ছিলেন গতির প্রতীক। সময় তখন দাবি করছিল গতি, কারণ এছাড়া ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ হতে পারত না। এটাই তার ব্যক্তিত্বের মূলাধার, যার উপর দাঁড়িয়ে আছে তার ব্যক্তিত্ব। এবং সেই জন্যই ব্যক্তিত্ব তার সময় কিভাবে গড়ে দিয়েছিল, ওই সময়ে যারা রয়েছে পশ্চাৎবর্তী সমাজের প্রতি অতিরিক্ত আবেগ সম্পন্নই বলবো, তাদের তিনি বুঝেছিলেন যে সাংস্কৃতিক একটা একটা প্যাটার্ন, একটা আকল্প তোমরা তৈরি করেছো, আমি তোমাদের সঙ্গে নেই। তিনি তা থেকে নিজেকে মুক্ত করে নিয়েছিলেন। এই যে মুক্তি, কি থেকে মুক্তি? যে সাংস্কৃতিক প্যাটার্নের নামে, কালচারাল প্যাটার্নের নামে, সাংস্কৃতিক আকল্পের নামে দাসত্ব, জড়তার কাছে এটাকেই তিনি ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। এবং এটাই তার নিজের সময় পথে তার সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা। আরেকটা কথা বলি, যে ব্যক্তি সত্তা অনেক সময় অনেক কিছু অর্জন করেও না। অনেক সময় দেখতে হয় যে সময়ের মধ্যে দুটো ভাগ আছে। সব সময়, আমাদের সময়ও আছে, আগেও ছিল, বিদ্যাসাগরের সময়ও ছিল। একটা হচ্ছে প্রতীয়মান সময়, আপাত সময়, আপাতভাবে যেটা মনে হয় সেই সময়। আর আরেকটা হচ্ছে সময় যেটা ভবিষ্যতের দিকে পাড়ি দিতে চাইছে, সেটাই হচ্ছে প্রকৃত সময়। বিদ্যাসাগর আপাত সময়ের দ্বারা প্রতারিত হননি, আপাত সময়ের মধ্যে নিজেকে রুদ্ধ করেননি। সময়ের যেটা গতির কথা বললাম, যেটা ভবিষ্যতের দিকে যার প্রবণতা, সেটাকেই তিনি তার প্রকৃত সময় বলে গণ্য করতেন, এবং তাকেই তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এবং এইভাবেই তার ব্যক্তিসত্তার মধ্যে, দেখুন আজকাল একটা সমাজবিজ্ঞানীরা বলেন যে অথেন্টিক পার্সোনালিটি অ্যান্ড ইনঅথেন্টিক পার্সোনালিটি, বাংলা করে বলতে পারি একজন বৈধ ব্যক্তিত্ব আর একটা হচ্ছে অবৈধ। অবৈধ কোন অর্থে? যে সময়ে যা দাবি করছে, গভীরতর দাবি, সেই দাবি অনুযায়ী যে নিজেকে বিনির্মাণ করতে পারে, প্রতি মুহূর্তে ডিকনস্ট্রাক্ট করতে পারে। বিদ্যাসাগরের মতন এই কাজটা কে করেছেন? এই বিনির্মাণ, যেটা জাক দেরিদা বলেন বিনির্মাণ। কি ছিলেন বলুন তো তিনি? বীরসিংহ গ্রামের অতি দরিদ্র এক কুলীন ব্রাহ্মণের পরিবারের রক্ষণশীল, ভয়ানক রক্ষণশীল। পরবর্তীকালে তার ভাইয়েরা এটা প্রমাণ দিয়েছেন, সেটার মধ্যে যাচ্ছি না।
তো তিনি সেইখান থেকে যদি তিনি আটকে থাকতেন, তাহলে তো তিনি আপাত সময়টাকে দেখতেন, শুধু প্রকৃত সময়কে দেখতেন না। আর প্রকৃত সময়কে না দেখলে ভবিষ্যতের পানে যে আমাদের গতি, সেই গতি তো অর্জন করা যায় না। ফলে যেটাকে আমি বললাম, ওই যে বললাম বৈধ ব্যক্তিত্ব, যেমন অথেন্টিক ইন্ডিভিজুয়াল, সেই অথেন্টিক ইন্ডিভিজুয়াল আমাদের নিজেদেরও প্রশ্ন করতে হবে। আজকে 2021 সালে আমরা যারা আছি, এবং যারা যারা আত্মবিস্মৃত হয়ে নিজের জাতির ধ্বংস আমরা নিজেরাই করছি, এবং কার্যত বাঙালি জাতির যারা শত্রু, ঘোরতর শত্রু, তাদের লেজুর বৃত্তি করছি। আমরা আসলে এই সময়ে থেকেও নেই, আমরা আসলে অবৈধ ব্যক্তিত্ব সম্পন্ন আপাত সময়ে আমাদের আচ্ছন্ন করে রেখেছি। ওই আচ্ছন্নতাটা কাটিয়ে যিনি উঠতে পারেন, তিনি হচ্ছেন প্রকৃত বৈধ ব্যক্তিত্ব সম্পন্ন। আমাদের সৌভাগ্য বিদ্যাসাগর এরকম একজন মানুষ ছিলেন। তাই রবীন্দ্রনাথ যখন বলেন, কত সত্যি কথা বলেন বলুন তো। জায়গাটা আপনারা জানেন, এর বিখ্যাত কথা, তবু আমি একটু আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন, এখানে যেন তাহার স্বজাতি সুদর কেহ ছিল না। এদেশে তিনি তাহার সমযোগ্য সহযোগীর অভাবে আমৃত্যুকাল নির্বাসন ভোগ করিয়াছেন। সত্যি, শেষ দিকে আপনারা জানেন কারমাটার ওখানে আমি গেছি, আজ থেকে 4 বছর আগে গিয়ে দেখে এসেছি। কারমাটার কারণ বলে এখন, যেখানে বিদ্যাসাগর সাঁওতালদের মধ্যে কাটিয়েছিলেন। তো সেই বিদ্যাসাগর নিজের স্বজাতির প্রতি কত বড় বিরক্তি নিয়ে সেখানে গেছিলেন, এর কারণ আছে। রবীন্দ্রনাথ আমাদের আরো মনে করিয়ে দিয়েছেন আমরা বাঙালিরা আমরা কি, এবং এখনো এই রকম অবৈধ ব্যক্তিত্ব সম্পন্ন বাঙালিরা আমরা আছি, যারা আপাত সময়ের বর্ণিল আঙ্গ্রাখায় বিভ্রান্ত হই। কিরকম আমরা বাঙালি? রবীন্দ্রনাথ কি সত্যি কথাটাই না বলেছি? আমরা আরম্ভ করি, শেষ করি না, আড়ম্বর করি, কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না। ঘুড়ি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না। আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না। আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি। কতটুকু বেদনায় রবীন্দ্রনাথ এই কথাগুলো উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল। এই ধিক্কারটা কি এই 2021 সালের যারা বাঙালিদের আমরা দেখতে পাই, যারা ঘুরে বেড়ান ফেসবুকের এক জায়গা থেকে অন্য জায়গায়, কিংবা আরো নানা রকম ভাবে অত্যন্ত কদর্য ভাবে যার সঙ্গে মেলে না তাকে পরস্পরকে আক্রমণ করতে থাকেন প্রতিদিন, প্রতি রাত। এবং আমাদের যে বাঙালি জাতির যে সাংস্কৃতিক বোধ ছিল, সৌজন্য বোধ ছিল, এইগুলোকে পর্যন্ত আমরা আড়ম্বরের সঙ্গে পরিত্যাগ করেছি। এটা লাভ হচ্ছে কার? যারা বাঙালি জাতিকে ধ্বংস করতে চায়, বাঙালি জাতির সমস্ত চিহ্ন মুছে ফেলতে চায়, তাদেরই লাভ করছি। কিন্তু আমরা তো সময়ের মুখপত্র কেউ হতে পারি না, সেই সামর্থ্য আমাদের নেই এবং সেই আকাঙ্ক্ষাও আমাদের নেই। কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের সামর্থ্য ছিল। বিদ্যাসাগর মশাইয়ের বর্তমানে অতৃপ্ত থেকেই তিনি ভবিষ্যৎ রচনার চেষ্টা করেছিলেন, যে বর্তমানে খুব খুশি যে আমি তো এই পেয়েছি ওই পেয়েছি, সে কিচ্ছু করতে চায় না, সে ভবিষ্যতের দিকে তাকায় না। কিন্তু বিদ্যাসাগর মশাই বর্তমানে অতৃপ্ত ছিলেন বলেই ছিলেন আপসহীন, এবং এই জন্য উদার মানবিকতায়, নৈয়ায়িক যুক্তি শৃঙ্খলায় নিজেকে
সজাগ রেখে আমাদেরও তিনি জাগাতে চেয়েছেন। এই জন্যই তিনি সময় পথিক, এই জন্যে তিনি ছিলেন পরিবর্তনের স্রোতের প্রথম বার্তাবহ, তখনও ছিলেন এবং এখনো যদি তার কোনো তাৎপর্য থাকে তো ওইখানেই আছে। আপাতত এতটুকুই বললাম, এমন না যে আমি সবকিছু বলে ফেলেছি, এটা অসম্ভব। আমি আমি আসলে খুব সামান্য কথাই বলতে পারলাম তার সম্পর্কে আলোচনা চলতে থাকুক। এমন তো না যে 26 সেপ্টেম্বর হবে আর আমাদের সব কাজ শেষ করে আমরা নিশ্চিন্ত হয়ে বাড়িতে ঢুকে যাব, তা না, চলতে থাকবে। কারণ তিনি আমাদের জাতির শিক্ষক, মহত্তম বিদ্যাসাগর। তার মতন কেউ ছিল না, কখনো কোনোদিন হবেও বলে মনে হয় না। সবশেষে আমি ঋগ্বেদের ইন্দ্রসূক্ত থেকে একটি ছোট ছোট অংশ বৈদিক ভাষাতেই বলছি, পরে বাংলাটা বলবো। ন হিউ নৈশ্য প্রতিমানমস্তি অন্তর্জাতেষু উত যে জনিত তাহা। বাংলাটা হচ্ছে, এই পৃথিবীতে যারা জন্মেছিল, যারা এখন আছে এবং ভবিষ্যতেও জন্মাবে, কেউই তার মতো হবে না। ঋগ্বেদের ইন্দ্র সূক্তে সেটা ইন্দ্র সম্পর্কে বলা হয়েছিল, আমি সেটাকে ব্যবহার করতে চাইলাম অনন্য বিদ্যাসাগর সম্পর্কে, যিনি সময়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এখনো বিরামবিহীন ভাবে পর্যটন করে চলেছেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। এতক্ষণ আমরা সময় পথিক বিদ্যাসাগর শীর্ষক আলোচনা শুনছিলাম স্যারের কাছে। খুব মূল্যবান বক্তব্য তিনি রেখেছেন আমাদের কাছে এতক্ষণ ধরে। খুব বিস্তৃতভাবে বিদ্যাসাগরের যে আজকের সময়ে তার প্রয়োজনীয়তা এবং সেই জায়গাতে যে বিদ্যাসাগর আমাদের কতখানি প্রয়োজন এখন তাকে, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। যে সময়ে আমরা খুব অনেকটা ধ্বংসের দিকে যাচ্ছি, আমরা অনেকেই যেন নিজেদেরকে নিজেরা ধ্বংস করছি, নিজেদের পায়েই যেন কুড়ুল মারছি, নিজের সংস্কৃতিকে, নিজের স্বজাতিকে আমরা যেন নষ্ট করতে চাইছি, ধ্বংস করতে চাইছি। এরকম একটা জায়গায় বিদ্যাসাগরের যে বোধ, সেই বোধটা আজ কত প্রয়োজন, বিদ্যাসাগরকে আজকের সময়ে কতখানি তিনি প্রাসঙ্গিক, এটা তার বক্তব্যে তিনি তুলে ধরেছেন। প্রচন্ড ব্যস্ততার মাঝেও তিনি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদেরকে সমৃদ্ধ করার কাজে তিনি যে ক্লেশ স্বীকার করলেন, সেই জন্য স্যারকে, অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্য মহোদয়কে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। স্যার ভালো থাকবেন। এবং আজকের যারা দর্শক আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, তাদেরকেও আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানিয়ে রাখছি আগাম যারা এই ভিডিওটি আমাদের ফেসবুকে থাকবে সেখান থেকে শুনবেন, শুনেও তারা তাদের মন্তব্য আমাদের সামনে আমাদের লিখিতভাবে রেখে যাবেন। আমরা কোনোভাবে পারি সেগুলো স্যারের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব, আমাদের নিজেদের মধ্যে আলোচনা করব। এই ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো সেভাবে প্রশ্ন আসেনি, সবাই শুনেছেন আর বলেছেন, খুবই ভালো লেগেছে, মন্তব্য করেছেন। প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিদ্যাসাগরের আগে নারীদের আধুনিক শিক্ষা প্রচলন কেউ করেননি, এটা অতি বেদনাদায়ক, কারণ মিশনারিদের শিক্ষা ছিল মূলত ধর্মীয় এবং গৃহকর্ম নিপুণ করার লক্ষ্যে। হ্যাঁ, এটা মন্তব্য করেছেন। আর সবাই বলেছেন খুব ভালো লেগেছে, সমৃদ্ধ হয়েছি। স্যারকে আরেকবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আগামী 11 জুলাই রবিবার সেদিনের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় হচ্ছে গিয়ে বিদ্যাসাগরের আধুনিকতা। আলোচনা করবেন নদিয়া জেলার চাপড়া বাঙ্গালজি মহাবিদ্যালয়ের অধ্যাপিকা গার্গী সেনগুপ্ত। আপনারা সবাইকে আমরা এই সময়ে আবেদন জানিয়ে রাখছি, অনুরোধ করছি, আমন্ত্রণ জানাচ্ছি যে ওই দিনের অনুষ্ঠান আপনারা দেখবেন, আসবেন। আজকে সবাইকে ধন্যবাদ, যথাযথ নমস্কার জানিয়ে এবং স্যারকে অশেষ কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। স্যার ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।